টিকা নেয়ার বয়স 18 বছর করার পরিকল্পনা, আরও 166 মৃত্যু। শনিবার আসছে অ্যাস্ট্রাজেনেকার 2.5 লাখ ভ্যাকসিন। লকডাউনে সারা দেশ, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকায় ফিরতে দুর্ভোগ। ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ, 23 রানে জয় নিয়ে সিরিজে সমতায় জিম্বাবুয়ে। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংক্রমণ প্রতিরোধে টিকা নেয়ার বয়সসীমা 18 বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনায় 24 ঘন্টায় আরও 166 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 6364। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিকা নেয়ার বয়সসীমা কমানো এবং টিকাদান পদ্ধতি সহজ করার বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি। বয়সসীমা কমানোর জন্য আজকে সকালবেলা মাননীয় মন্ত্রী আমাকে টেলিফোনে জানিয়েছেন যে বয়সসীমাটা কমানোর জন্য উনি একটা অনুশাসন দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা মিনিমাম একদম সর্বনিম্ন যেটা 18 পর্যন্ত হতে করে দেওয়া হবে। করোনা রোগীর চাপ সামাল দিতে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় করোনায় আরও 166 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু 18,851, শনাক্ত 6,364 ও সুস্থ 9,006। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 31.05%। এখন পর্যন্ত করোনায় 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি, 31.21%। 51 থেকে 60 বছরের মধ্যে এই হার 23.97%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জাপান থেকে শনিবার আসছে 2,45,200 টিকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার এই টিকা বিকেল 3:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকা গ্রহণ করবেন। বাংলাদেশকে 30 লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। প্রথম ধাপে এই টিকা আসছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনা টিকা দেওয়ার ব্যাপারে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল সেই চুক্তির অবশিষ্ট টিকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। ভারত থেকে বাংলাদেশে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে, টিকার উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে, এটি ইতিবাচক। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ টিকা পাবে। Towards as and when the vaccine supply is adequate in India, we'll be able to look at resumption. But we don't have I don't have a specific date for you as yet. সারা দেশে চলছে 14 দিনের কঠোর লকডাউন। বিধিনিষেধ কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। নির্দেশনা অমান্য করলেই গুনতে হচ্ছে জেল জরিমানা। এদিকে ঈদ শেষে ঢাকায় ফিরতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সকালে ঢাকা ফিরতে মানুষের স্রোত ছিল রাজধানীর রাস্তায়। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরেই ভোগান্তি শুরু হয় লঞ্চে করে ফেরা হাজারো মানুষের। গণপরিবহন বন্ধ থাকায় বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে রওনা হন নিজ গন্তব্যে। তবে কেউ কেউ উঠেছেন ভ্যান, রিকশা বা পিকআপ ভ্যানে। এমনকি নিজ গন্তব্যে পৌঁছাতে যাত্রী নিয়ে রিকশা উঠেছে কুড়িল ফ্লাইওভারে। আমরা হাঁটতে হাঁটতে আইছি, এখন আর হাঁটতে পারতেছি না, এই জন্য আমি রিকশা নিছি। ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ভাই, এখন ভালো লাগতেছে না। জান এদিকে কোনো রাস্তা নাই দেখে এই ব্রিজের উপর দিয়ে বিকল্প ব্যবস্থা আমরা যাচ্ছি। 6টার আগেই তো গাড়ি বন্ধ করে দিচ্ছে, তাহলে এই মানে যাবে কেমনে? যে লকডাউন রাখাই ভালো ছিল, বাড়িও যাইতাম না, পড়ানোও যাইতো না। এখন তো অসুস্থ নিজেই হাসপাতাল যাবে করোনা ছাড়াই। 2টা ঘন্টা সময় দিলে মানুষকে হয়তো স্বস্তিতে বাসায় যাই পৌঁছতে পারতো। 8টা পর্যন্ত
গাড়ি তোলার টাইম দেওয়া 8টা পর্যন্ত, এর মধ্যে তোমরা আসতে পারলে আসো। আর 2 দিন সময় ধরে কি হইছো, ঘরের মানুষ ঘরে বেরতো, তারপর লকডাউন লোক। গাবতলী বাস টার্মিনালে ঢোকার আগেই পুলিশের বাধার মুখে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। রিক্সা মিললেও প্রয়োজনের তুলনায় কম। ফেরি পাই নাই, যে কারণে আমার 4টায় ঢাকাতে পৌঁছানোর কথা ছিল, যে 8টা 8:30 বেজে গেছে। যমুনা সেতুর ওই পার থেকে পুরোটা রংপুর পর্যন্ত জাম ছিল। আমার পাশে এখানে বাগবাড়িতে আমি হিজলা গ্রামে গেছিলাম মাংস দিতেছে। উত্তরা এলাকায় সকাল থেকে চেকপোস্ট বসায় বিজিবি। ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা করেছেন অনেককে। সকালে 8টা পর্যন্ত আমরা এক্সকিউজ করেছি, সেই ক্ষেত্রে এখনও যারা আসছে আমরা খুবই মানবিক দিক থেকে বিষয়টা দেখছি। যদি এরকম হয় খুবই অল্প পরিমাণ আমরা জরিমানা করছি। শাহবাগ এলাকায়ও কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশের সদস্যদের। যে সমস্ত রিক্সাতে দেখছি যে বাইরে থেকে আসা যাত্রী আসেন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তাদেরকে আমরা ছাড় দিচ্ছি। আদারওয়াইজ অন্য কোনো রিক্সা ঢাকা মহানগরের অভ্যন্তরীণ চলাচলের জন্য রিক্সা এবং অন্যান্য সকল প্রকার পরিবহনকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। কাটাবন এলাকায় ছিল সেনাবাহিনীর কড়াকড়ি। নগরীতে যে যেখানেই গেছেন তাদেরকেই পড়তে হয়েছে বাধার মুখে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। ব্যাটিং সহায়ক উইকেটে লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না। জিম্বাবুয়ের বোলিংও অসাধারণ কিছু হয়নি। পরিকল্পনাহীন ব্যাটিংয়ে বিপদ ডেকে আনেন বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরাই। পরের দিকে একটু লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় টি-20তে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচ 25 জুলাই। পারভেজ খোকনের রিপোর্ট। হারারেতে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বিপক্ষে 23 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল জিম্বাবুয়ে। জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের দেয়া 167 রান তাড়ায় ছন্দ পাওয়া যায়নি বাংলাদেশের ইনিংসে। ব্লেসিং মুদারাবিনীর 1 ওভারে জোড়া আঘাতের পর ওয়েলিংটন মাসাকাজ্জার বাঁহাতি স্পিন চাপে পড়েছে বাংলাদেশ। মুদারাবানি 2টি ও মাসাকাজ্জা নেন 3টি উইকেট। শেষ দিকে অভিষিক্ত শামীম হোসেন খেলেছেন 13 বলে 29 রানের ইনিংস। আফিফের সঙ্গে তার 41 রানের জুটিটি ইনিংসের সর্বোচ্চ। বাংলাদেশ অল আউট হয় 143 রানেই। এর আগে সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 166 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ 73 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েজলি মাদবেরে। সিরিজ নির্ধারণের তৃতীয় ম্যাচটি 25 জুলাই। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টিকার সুষম বন্টন না হলে ঝুঁকির মুখে পড়বে বৈশ্বিক অর্থনীতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। রপ্তানি আর প্রবাসী আয়ে জোরালো প্রবৃদ্ধির উপর ভর করে মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ম্যানিলা থেকে এশিয়ার অর্থনীতির উপর সম্পূরক আউটলুক প্রকাশ করে এডিবি। এতে বলা হয়, করোনা সত্ত্বেও গেল অর্থ বছরের প্রথম 11 মাসে বাংলাদেশের রপ্তানি 13.6% এবং প্রবাসী আয় 39.5% বেড়েছে। আউটলুকে বলা হয়েছে, করোনা মহামারীর মধ্যেও গত অর্থ বছরের মতো এবারও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রয়েছে। রপ্তানি খাত ও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ধরে রেখেছে বাংলাদেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে চলতি বছর দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি 8.9% হতে পারে বলে জানিয়েছে এডিবি। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। গেলবারের তুলনায় এবার 10 থেকে 15% কম হতে পারে চামড়া সংগ্রহ। চামড়া ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরম এবং লবণের দাম বাড়তে থাকায় চামড়া সংরক্ষণে বেগ পেতে হচ্ছে। করোনায় ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া না কিনলে ক্ষতি পোষানো যাবে না বলে জানান আড়তদাররা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গত বছরের তুলনায় কিছুটা বাড়লেও এবারও কাঁচা চামড়ার দামে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা।
কাঁচা চামড়ার আড়ত খ্যাত রাজধানীর পোস্তা এলাকা। ঈদের দিন থেকেই বিভিন্ন প্রান্তের কাঁচা চামড়ার সমাহার এখানে। যথাযথ দাম পায়নি বলে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ। আমি এখনো কোনো খরিদ্দার পাইনি। আড়তদাররা বরাবর বলে আসছেন ন্যায্য দাম দিয়েই চামড়া কিনছেন তারা। আগেকার কথা কইতে ভাই এখন আর লাভ নাই। তবে লবণ ও গরমের কারণে বেশ কিছু চামড়া অনেকটাই নষ্ট। সেসব চামড়া কম টাকায় কিনতে বাধ্য হয়েছেন বলে জানান আড়তদার সমিতির এই নেতা। আমাদের কাঁচা মার্কেটের এই ডিমান্ড অনুযায়ীও 10-15% কম হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বিকজ এটার সঠিক পরিসংখ্যান কিন্তু আমাদের কাছে নাই। নতুন করে হেমায়েতপুরে এখানে 30 হইতে 35টা বা 40টা আরও নতুন করে গজে উঠেছে। এটা অ্যাবসোলুটলি আমাদের জন্য এফেক্ট। কমপ্লায়েন্স ইস্যুতে পরিবেশ বান্ধব এরিয়াতে রয়ের কোনো সেক্টর থাকার কথা না। ট্যানারি মালিকরা গত কয়েক বছরের বকেয়া টাকা এখনো পরিশোধ করেনি। করোনার কারণে এমনিতেই ব্যবসায় ধস। সব মিলিয়ে সরকার নির্ধারিত দামে এবার ট্যানারি মালিকরা চামড়া কিনবেন বলে আশা করেন পোস্তা আড়তদার সমিতির এই নেতা। দর বেঁধে দিয়েছিল 45 হইতে 50, ঢাকা আউটসাইড 33 হইতে 37 টাকা। এখন আশা করি এই মন্ত্রী মহোদয়ের বেঁধে দেওয়া দামেই বেচা কেনা হবে। চাহিদার 50% চামড়া কোরবানির পশু থেকে পাওয়া যায় বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক খবর। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত সহ বিশ্বের সব দেশে করোনার ভ্যাকসিন সুষম বণ্টন করা না হলে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের উন্নয়ন সংস্থা। বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিনের প্রভাবে আর্থসামাজিক পরিবর্তনের তথ্য বিশ্লেষণ করে যৌথ বিবৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনডিপি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বলা হয়, উন্নত দেশগুলোর মতো নিম্ন আয়ের দেশগুলোতে একই মাত্রায় ভ্যাকসিন প্রয়োগ করা হলে 2021 সালে ওইসব দেশের জিডিপিতে আরও $3,800 কোটি যুক্ত হতো। ইউএনডিপি বলছে, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত অনেক দেশে 1%-এরও কম মানুষ ভ্যাকসিন পেয়েছে। মহামারী থেকে রক্ষা ও অর্থনীতি পুনরুদ্ধারে ভ্যাকসিন বৈষম্য এখন বিশ্বের সবচেয়ে বড় বাধা বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার খেলার খবর। টোকিও অলিম্পিকের আর্চারি রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে টোকিও অলিম্পিকের। এর আগে শুরু হয়ে গেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বিভিন্ন ইভেন্টের খেলা। সেখানে আর্চারির রিকার্ভের মিশ্র ইভেন্টে 29টি দেশের লড়াইয়ে 16তম হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। ছেলেদের এককে রোমান সানা বাছাই পর্বে পেয়েছেন 662 পয়েন্ট। 64 জনের মধ্যে রোমান হয়েছেন 17তম, আর দিয়া সিদ্দিকির 635 পয়েন্ট, 36তম হয়েছেন তিনি। দুজনের মোট সংগ্রহ 1297, যেটি বাংলাদেশের মিশ্র ইভেন্টের পয়েন্ট। আর এরই সাথে শেষ করছে রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিকা নেয়ার বয়স 18 বছর করার পরিকল্পনা, আরও 166 মৃত্যু। শনিবার আসছে অ্যাস্ট্রাজেনেকার 2.5 লাখ ভ্যাকসিন। লকডাউনে সারা দেশ, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকায় ফিরতে দুর্ভোগ। ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ, 23 রানে জয় নিয়ে সিরিজে সমতায় জিম্বাবুয়ে। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও ঈদ মোবারক।